আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা ডিজিটাল সূত্র তৈরি হয় আর সেখান থেকে আদালতের কাঠগড়া পর্যন্ত তার পুরো যাত্রাটা কেমন হয়। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আমরা আমাদের ডিজিটাল জীবনে যাই করি না কেন, প্রায় প্রত্যেকটা কাজই কিন্তু পেছনে একটা অদৃশ্য পায়ের ছাপ রেখে যায়, আর এই ছাপগুলোই তদন্তের সময় হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ প্রমাণ। আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল প্রমাণ বলছি, জিনিসটা ঠিক কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো এমন যে কোনো তথ্য যা একটা তদন্তের জন্য খুব মূল্যবান, আর এই তথ্যটা কোনো ইলেকট্রনিক ডিভাইসে সেভ করা থাকতে পারে, রিসিভ করা হতে পারে বা সেখান থেকে পাঠানো হতে পারে। তো এবার আমাদের প্রথম অংশে আসা যাক। এখানে আমরা দেখব কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে আমরা নিজের অজান্তেই ডিজিটাল প্রমাণ তৈরি করে চলেছে। দেখুন, প্রযুক্তি এখন আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে প্রায় প্রত্যেকটা অপরাধেই এখন কোনো না কোনো ডিজিটাল কানেকশন খুঁজে পাওয়া যায়। সেটা ইমেল হোক, সোশ্যাল মিডিয়ার পোস্ট হোক, জিপিএস লোকেশন বা সার্ভার লগ, সবকিছুই কিন্তু ডেটা। ফরেনসিক সায়েন্সের একটা খুব বিখ্যাত নীতি আছে, নাম লোকার্ডস এক্সচেঞ্জ প্রিন্সিপাল। এর মূল কথাটা হলো, দুটো জিনিস যখন একে অপরের সংস্পর্শে আসে তখন তারা একে অপরের উপর একটা ছাপ রেখে যায়। ভাবলে দেখবেন আজকের ডিজিটাল যুগে মানুষ আর কম্পিউটারের মধ্যেও কিন্তু ঠিক একই জিনিস ঘটছে। এবার তাহলে আমাদের দ্বিতীয় অংশে আসা যাক। এর মূল চ্যালেঞ্জটাই হলো ডিজিটাল প্রমাণের প্রকৃতি। এটা খুব ভঙ্গুর আর খুব সহজেই এটাকে বদলে ফেলা যায়। তাই এটা যেন সময়ের বিরুদ্ধে একটা দৌড়। ফিজিক্যাল বা ভৌত প্রমাণের চেয়ে ডিজিটাল প্রমাণ সামলানো কিন্তু অনেক বেশি কঠিন। কারণ এটা চোখে দেখা যায় না, এটা অস্থায়ী আর খুব ঠুনকো। সামান্য একটা ভুলেই এটা বদলে যেতে পারে বা পুরোপুরি নষ্টও হয়ে যেতে পারে। আর এ কারণেই এটা সামলানোর জন্য বিশেষ যন্ত্রপাতি আর পদ্ধতি লাগে। ডিজিটাল প্রমাণকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অস্থায়ী বা ভোলাটাইল, আর অন্যটা স্থায়ী বা নন ভোলাটাইল। অস্থায়ী প্রমাণ, যেমন ধরুন র্যামের ডেটা, ডিভাইসটা বন্ধ করলেই কিন্তু মুছে যায়। আর স্থায়ী প্রমাণ, যেমন হার্ড ড্রাইভের ডেটা, সেটা থেকে যায়। এ কারণেই তদন্তকারীদের জন্য অস্থায়ী প্রমাণগুলো খুব দ্রুত সংগ্রহ করাটা ভীষণ জরুরি। প্রমাণটা যে আসল এবং এর মধ্যে কোনো রকম বদল ঘটানো হয়নি সেটা নিশ্চিত করার জন্য একটা প্রক্রিয়া মেনে চলতে হয়, যার নাম চেইন অফ কাস্টাডি। এটাকে অনেকটা একটা মহামূল্যবান জিনিসের লগবুকের মতো ভাবতে পারেন, যেখানে লেখা থাকে প্রমাণটা কার হাতে ছিল, কখন ছিল আর কেন ছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা ডিজিটাল ফাইল যে বদলানো হয়নি সেটা প্রমাণ করা যাবে কি করে? এর একটা দারুণ সমাধান হলো হ্যাশিং। তদন্তকারীরা যেটা করেন, তারা ডেটার একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করেন, আর এটাই ডেটার অখণ্ডতা যাচাই করতে সাহায্য করে। এই ব্যাপারটা বোঝার জন্য এই স্লাইডটা কিন্তু দারুণ। একবার দেখুন তো, বাঁদিকে একটা টেক্সট ব্লক আর তার পাশে দেখুন একটা ইউনিক কোড, যেটাকে হ্যাশ বলা হচ্ছে। এবার ডান দিকে তাকান, ওই একই টেক্সটে শুধু একটা কমা যোগ করা হয়েছে, ছোট্ট একটা পরিবর্তন, তাই না? কিন্তু দেখুন, হ্যাশ কোডটা পুরো অন্যরকম হয়ে গেছে, একেবারে আমূল বদলে গেছে। আর ঠিক এই কারণে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেন যে প্রমাণের চুল পরিমাণও বদলানো হয়নি। চলুন এবার আলোচনাটাকে আদালতের দিকে নিয়ে যাই। অতীতে ভারতের ডিজিটাল প্রমাণকে ঠিক কি আইনি বাধার মুখে পড়তে হয়েছে সেটা এবার একটু দেখা যায়। আমাদের যে পুরনো ভারতীয় সাক্ষ্য আইনটা ছিল, যেটা সেই 1872 সালের, সেই আইন অনুযায়ী একটা কম্পিউটার প্রিন্টআউটকে কিন্তু মূল বা প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হতো না। ওটাকে বলা হতো সেকেন্ডারি এভিডেন্স বা দ্বিতীয় পর্যায়ের প্রমাণ। এর ফলে কি হতো? আদালতে এই ধরনের প্রমাণ জমা দিতে গেলে একটা বেশ কড়া আইনি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো, যেটা সেকশন 65B সার্টিফিকেট নামে পরিচিত। এই সার্টিফিকেটটাই ছিল যেন আদালতে ইলেকট্রনিক প্রমাণ ঢোকার চাবিকাঠি। এই যে দেখছেন, এটাই হলো সেই বহুচর্চিত সেকশন 65B সার্টিফিকেট। এটা আসলে একটা ঘোষণাপত্র, যেটা এটা নিশ্চিত করে যে ইলেকট্রনিক রেকর্ডটা একটা নির্ভরযোগ্য কম্পিউটার থেকে তৈরি হয়েছে আর এর মধ্যে কোনো রকম পরিবর্তনও করা হয়নি। অর্জুন পণ্ডিতরাও খোটকার মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে আরও পরিষ্কার করে দেয়। আদালত তখন জানিয়েছিল যে এই সার্টিফিকেট জমা দেওয়াটা ইলেকট্রনিক প্রমাণকে আদালতে গ্রহণযোগ্য করার জন্য একটা বাধ্যতামূলক পূর্বশর্ত, এটা ছাড়া কোনো উপায়ই ছিল না।
তো এইসব আইনি জটিলতার অবসান ঘটাতে আর সাক্ষ্য আইনকে আরও আধুনিক করে তুলতে একটা নতুন আইন আনা হয়েছে। 2023 সালে সেই 150 বছরের পুরনো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে বাতিল করে দেওয়া হয়, আর তার জায়গায় আনা হয় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বা সংক্ষেপে বিএসএ। আর এটাই ডিজিটাল প্রমাণের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। তাহলে সবচেয়ে বড় পরিবর্তনটা ঠিক কী হলো? ব্যাপারটা বেশ সহজ। পুরনো আইনে যেখানে ইলেকট্রনিক রেকর্ডকে দ্বিতীয় পর্যায়ের প্রমাণ হিসেবে দেখা হতো, সেখানে নতুন আইনটা তাকে সরাসরি প্রাথমিক প্রমাণের মর্যাদা দিয়েছে। আর এর ফলে কি হলো? ওই যে সেকশন 65B সার্টিফিকেটের কড়াকড়ি ছিল, সেটা আর রইল না। পুরো প্রক্রিয়াটাই এখন অনেক সহজ হয়ে গেছে। এই যুগান্তকারী পরিবর্তনের ফলে এখন প্রাথমিক আর দ্বিতীয় পর্যায়ের ইলেকট্রনিক প্রমাণের মধ্যেকার ফারাকটা প্রায় নেই বললেই চলে। আদালতে ডিজিটাল রেকর্ডের আসল বোধন প্রমাণ করা এখন আগের থেকে অনেক বেশি সোজা। আর বলা যেতে পারে আইন অবশেষে ডিজিটাল যুগের বাস্তবতাকে স্বীকার করে নিল। চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আইন আর প্রযুক্তির এই মেলবন্ধনের ভবিষ্যতের পথটা কেমন হতে পারে? কোনো সন্দেহ নেই যে এই নতুন আইনটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা হলো সারা দেশে ফরেন্সিক পদ্ধতির একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, জটিল ডিজিটাল প্রমাণ সামলানোর জন্য বিচার ব্যবস্থার ক্ষমতা বাড়ানো, আর এটা নিশ্চিত করা যাতে আইন আর প্রযুক্তি সবসময় হাতে হাত মিলিয়ে চলে। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রযুক্তি যখন আইনের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলে, তখন আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের বিচার ব্যবস্থা একই সাথে ন্যায্য থাকবে এবং ভবিষ্যতের জন্যেও তৈরি থাকবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।